আসসালামু আলাইকুম। এইরকম একটা জায়গায় বল পিচ করে সেটা ভেতরের দিকে ঢুকেছে। নাহিদ রানা যে বলটায় মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেছেন সেই বলটাকে নিয়ে বলছি। মোহাম্মদ রিজওয়ান বলটাকে ছেড়ে দিয়েছিলেন। সে বলটা শার্প একটা ইনকাট করে ভেতরের দিকে ঢুকেছে। সে বলটার পেস নিয়ে অনেক কথা হয়েছে, ডিভিয়েশন নিয়ে অনেক কথা হয়েছে। যেটা নিয়ে সত্যি কথা বলতে খুব বেশি কথা হয় নাই সেটা হচ্ছে ওই বলটা ছিল একটা পারফেক্ট এক্সাম্পল অফ রিভার্স সুইং। এক্সাক্টলি। নাহিদ রানা ওই বলটা রিভার্স সুইং করেছিলেন যে ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে কমেন্ট্রির সময়ও খুব বেশি অ্যানালাইসিস করা হয় নাই কিংবা পরবর্তী সময়ে এই বলটার রিভার্স সুইং করার বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি আলোচনাও কিন্তু হয় না। ব্যাপারটা পুরোপুরি আন্ডাররেটেড থেকে গেছে। এক্স্যাক্টলি নাহিদ রানা এই বলটা একটা রিভার্স সুইঙ্গিং ডেলিভারি করেছিলেন যে বলটাতে মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়েছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে মোহাম্মদ রিজওয়ান কিন্তু বলটাকে ছেড়ে দিয়েছিলেন। এখন ছেড়ে দেওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান চিন্তা করছিলেন যে বলটা হয়তোবা ইট উইল হোল্ড ইটস লাইন, অর্থাৎ বলটা হয়তোবা বাইরেই থাকবে অথবা বাইরে বেরিয়ে যাবে। বলটা যে ভেতরের দিকে ঢুকবে সেটা মোহাম্মদ রিজওয়ান অ্যান্টিসিপেট করতে পারেন নাই। এর আগের বলটা যদি চিন্তা করে দেখেন, এর আগের বলটা কিন্তু দ্য বল ওয়াজ হোল্ডিং ইটস লাইন, অর্থাৎ বলটা তার লাইনকে হোল্ড করেছিল এবং মোহাম্মদ রিজওয়ান ওইটা থেকে অ্যান্টিসিপেট করে নিয়েছিলেন যে বলটা আগের বলের মতোই হবে। তবে এই বলটা ভেতরের দিকে ঢুকেছে এবং ইট ওয়াজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ দ্য রিভার্স সুইঙ্গিং ডেলিভারি। এখন কিভাবে সেটা আমরা বুঝবো যে এই বলটা একটা রিভার্স সুইঙ্গিং ডেলিভারি ছিল? প্রথমত, আপনি যদি গ্যাদার পজিশনে নাহিদ রানার হাতে যখন বলটা ছিল খেয়াল করে দেখেন তাহলে দেখবেন শাইনি পার্টটা ছিল ভেতরের দিকে, শাইনি পার্টটা ছিল ডান দিকে, মানে ভেতরের দিকে আপনি গ্যাদার পজিশনে লক্ষ্য করে দেখেন। আর সুপার রাফ পার্টটা ছিল বাইরের দিকে। এখন নর্মালি একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে থাকেন, এটা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানের বৈশিষ্ট্যের জায়গা, কিন্তু বলের শাইনটাকেও তারা ফলো করেন, বোলারের রিলিজ থেকে বলের শাইনটাকে ফলো করেন। যখন দেখবেন যে শাইনটা যেদিকে আছে অ্যান্টিসিপেট করে নেন যে সুইংটা তার বিপরীত দিকে ঘটবে। এটাই আসলে মূলত কনভেনশনাল সুইং এর ব্যাপার আর কি। কনভেনশনাল সুইং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একজন বোলার যখন বলটাকে ছোড়েন তখন শাইনি পার্টের বিপরীত দিকে বলটা মুভ করবে। তবে রিভার্স সুইং এর বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যেই পার্টটা শাইনি পার্ট সেই পার্টটার দিকে বলটা মুভ করবে। আমরা যদি নাহিদ রানার এই বলটাকে একটু ডিকোড করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন নাহিদ রানা যখন বলটাকে রিলিজ করতে যাচ্ছেন, যে সময়টাতে বলটাকে রিলিজ করতে যাচ্ছেন খেয়াল করে দেখবেন ওই সময়টাতে সিম পজিশনটা কিন্তু স্লাইটলি পয়েন্টিং টুয়ার্ডস থার্ড ম্যান, স্লাইটলি পয়েন্টিং টুয়ার্ডস থার্ড ম্যান। শাইনি পার্টটা ডান দিকে অর্থাৎ ভেতরের দিকে, রাফ পার্টটা বাইরের দিকে। এই ধরনের বলগুলো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কনভেনশনাল সুইং অনুযায়ী বাইরে বেরিয়ে যায় অথবা বলটা তার লাইনকে হোল্ড করে। এরপরে আপনি খেয়াল করে দেখেন বলটা রিলিজ করেছেন, রিলিজ করার সময় খেয়াল করে দেখেন রিলিজ করছেন, বলটা যখন যাচ্ছে বলের শাইনি পার্টটা কিন্তু ভেতরের দিকে। ইভেন বলটা যখন পিচ করেছে, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বলটা যখন পিচ করেছে ওই সময়টায় কিন্তু বলের সিম পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস থার্ড ম্যান এবং সেই সঙ্গে বলের শাইনি পার্টটা কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ শাইনি পার্টটা ডান পাশে। এখন এইটা যে কোনো ব্যাটসম্যান, ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান, আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ব্যাটসম্যানের কি আসলে এত কিছু খেয়াল থাকে নাকি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান পাড়া মহল্লার ব্যাটসম্যান না, তারা এগুলো দেখেই সুইংটাকে অ্যান্টিসিপেট করে থাকেন। এখানে আরেকটা বৈশিষ্ট্য বলতে হবে সেটা হচ্ছে পিচে পড়ার পরও অফ দ্য পিচও সেটা কিন্তু ইনকাট করেছে। সো এইখানে একটা কম্বিনেশন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আলটিমেটলি ব্যাটারকে কনফিউজ করার জন্য প্রথমত রিভার্স সুইংটা পেয়েছে, দ্বিতীয়ত অফ দ্য পিচও বলটা ভেতরের দিকে ইনকাট করেছে। সো ইট ওয়াজ ট্রুলি আ রেয়ার কম্বিনেশন যেটা নাহিদ রানা প্রডিউস করেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। সো আলটিমেটলি মোহাম্মদ রিজওয়ান যখন বলের এই বৈশিষ্ট্যটা দেখেছেন তিনি বলটাকে ছেড়ে দিয়েছেন এবং সেই বলটা ভেতরের দিকে এসে ঢুকেছে এবং কনভেনশনাল সুইং অনুযায়ী বলটা লাইনটাকে হোল্ড করার কথা বা বাইরে বেরিয়ে যাওয়ার কথা, বাট নাহিদ রানা এক্ষেত্রে রিভার্স সুইং করেছেন। এবারে রিভার্স সুইং এর বৈশিষ্ট্যের জায়গাটা নিয়ে যদি একটু বিস্তারিত আমরা আলোচনা করি তাহলে যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে নর্মালি কনভেনশনাল সুইং যখন হয় তখন বল যখন অপেক্ষাকৃত নতুন আছে তখন বলের যখন দুইটা পার্ট, একটা শাইনি পার্ট এবং আরেকটা রাফ পার্ট, বলটাকে যখন ছোড়া হয় এরপর বাতাসটা যখন বলের সিমে আঘাত করে তখন কিন্তু বাতাসের প্রবাহটা দুই দিকে ছড়িয়ে যায়। যে পার্টটা শাইনি পার্ট সেই পার্টটাতে যে এয়ার ফ্লোটা ঘটে বা বায়ু প্রবাহটা ঘটে সেটাকে আমরা বলি মসৃণ বায়ু প্রবাহ বা ল্যামিনার এয়ার ফ্লো, এবং যে পার্টটা রাফ পার্ট সেই পার্টটাতে ক্যাওয়াটিক এয়ার ফ্লো হয় বা অমসৃণ এয়ার ফ্লো হয়। এবং এই অমসৃণ এয়ার ফ্লোর কারণে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এয়ার সেপারেশনটা বলের সেটা একটা লেট সেপারেশন ঘটে। অন্যদিকে যে পার্টটা মসৃণ বায়ু প্রবাহ চলছে বা ল্যামিনার বায়ু প্রবাহ চলছে ওই পার্টটাতে এয়ার সেপারেশনটা আর্লি হয়, অর্থাৎ যে পার্টটাতে মসৃণ বায়ু প্রবাহ যাচ্ছে সেই পার্টটাতে এয়ার সেপারেশনটা আর্লি হয়,
আর অন্যদিকে যে পার্টটা অমসৃণ সেই পার্টটাতে এয়ার সেপারেশনটা লেট হয়, যে কারণে শাইনি পার্টের বিপরীত দিকে বলটা মুভ করে। তবে রিভার্স সুইং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম, কারণ রিভার্স সুইং এর ক্ষেত্রে বলটা অনেক বেশি পুরনো হতে হয় এবং বলটা যখন অনেক বেশি পুরনো তখন দুইটা পার্টই আলটিমেটলি রাফ পার্ট থাকে। এখন এই রাফ পার্টের মধ্যে বোলাররা বা ফিল্ডিং সাইড যে কাজটা করার চেষ্টা করে সেটা হচ্ছে একটা পার্টকে একটু শাইনি করার চেষ্টা করে বা স্লাইড শাইনি করার চেষ্টা করে, এবং সেখানেই যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে বোলার যখন বলটাকে রিলিজ করেন সেই সময়টাতে দুই পার্টেই কিন্তু ক্যাভেটিক এয়ার ফ্লো ঘটে। অর্থাৎ যে সুপার রাফ পার্টটা সেই সুপার রাফ পার্টটাতে অনেক বেশি মাত্রায় ক্যাভেটিক এয়ার ফ্লো ঘটে, অন্যদিকে যেটা স্লাইড শাইনি পার্ট সেই স্লাইড শাইনি পার্টটাতে অপেক্ষাকৃত কম ক্যাভেটিক এয়ার ফ্লো ঘটে। এবং এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সেপারেশনের যে জায়গাটা, যেহেতু টার্বুলেন্সটা যে পার্টটাতে আলটিমেটলি অনেক সুপার রাফ পার্ট, ওই সুপার রাফ পার্টটাতে এয়ার টার্বুলেন্সটা অনেক থিক টার্বুলেন্স থাকে, অন্যদিকে যে পার্টটা স্লাইড শাইনি পার্ট সেখানে অপেক্ষাকৃত একটু ভারী টার্বুলেন্স থাকে, যে কারণে লেট সেপারেশনটা এক্ষেত্রে ঘটে মূলত শাইনি পার্টের দিকে, যে কারণে রিভার্স সুইং এর ক্ষেত্রে কনভেনশনাল সুইং এর তত্ত্বটা মানা হয় না। রিভার্স সুইং এর ক্ষেত্রে যে পার্টটা শাইনি অর্থাৎ স্লাইড শাইনি, ওই স্লাইড শাইনি পার্টের দিকে কিন্তু বলটা মুভ করে থাকে, এবং এটাই হচ্ছে রিভার্স সুইং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জায়গায় আমি ওয়াকার ইউনুসের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউতে ওয়াকার ইউনুস বলছিলেন যে রিভার্স সুইং কিন্তু একটা টিম এফোর্ট, কারণ এখানে বোলার যেরকম থাকে ঠিক তেমনিভাবে ফিল্ডিং সাইডেরও সমভাবে সচেষ্ট থাকতে হয় বলটাকে মেনটেন করার জন্য। অর্থাৎ বলটা যখন অনেক পুরনো হয়ে গেছে ওই সময়টাতে একটা পার্টকে স্লাইড শাইনি রাখার যে কাজটা, সেই স্লাইড শাইনি রাখার কাজটা কিন্তু এটা একটা কোলাবোরেটিভ টিম এফোর্ট, এবং বোলারকেও সেই বিষয়টা জানতে হয়, বোলারকেও সেই স্কিল ডেভেলপটা করতে হয়। তবে রিভার্স সুইং এর ক্ষেত্রে একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে বলের গতিটা কিন্তু অনেক বেশি থাকতে হয়। বলের গতিটা যত বেশি থাকবে এই বলের এফেক্টিভিটি তত বেশি পাওয়া যাবে, এবং একটু সামনের লেন্থেই বোলাররা নর্মালি প্রেফার করে থাকেন। যদিও নাহিদ রানা একটু পেছনের লেন থেকেই তার এই সুপার পেসের কারণে অনেক ভালো মাত্রা এফেক্টিভভাবে এই রিভার্স সুইংটা জেনারেট করতে পেরেছেন, যেখানে শাইনি পার্টের দিকে বলটা মুভ করেছে। গুড টু সি যে বাংলাদেশের পেস বোলাররা রিভার্স সুইং শিখছেন। আমি এর আগে ওয়ানডে সিরিজ যখন চলছিল নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে তখন আমি দেখছিলাম যে তাসকিন আহমেদ কিন্তু মাল্টিপল নাম্বার অফ ওকেশনস তিনি রিভার্স সুইং করেছিলেন এবং রিভার্স সুইংয়ে তিনি উইকেটও আদায় করেছিলেন, এবং সেক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল যে বলটা যখন যেহেতু 33 ওভারের পর থেকে এখন একটা সিঙ্গেল বল দিয়ে খেলা কন্টিনিউ করা হয় এবং এই সময় রিভার্স সুইংয়ের এফেক্টিভিটিটা অনেক বেশি মাত্রায় আদায় করা সম্ভব, সেটা তাসকিন আহমেদ করেছিলেন। যে বলের যে দুইটা পার্ট ছিল, একটা সুপার রাফ পার্ট আর একটা স্লাইড শাইনি পার্ট, এবং বল কিন্তু মুভ করেছে স্লাইড শাইনি পার্টের দিকে, এবং সেই জায়গাটা তাসকিনের পেস, তাসকিনের আপরাইট সিম অনেক বেশি মাত্রায় কাজ করেছে, যেটা অপোনেন্ট টিমের ব্যাটারদেরকে এক ধরনের বড় ধোকা দিয়েছে। সো ইটস রিয়েলি গুড টু সি যে আন্ডার দ্য সুপারভিশন অফ শন টেট বাংলাদেশের পেস বোলাররা রিভার্স সুইংটাকে খুব ভালো মতো রপ্ত করার চেষ্টা করছেন। নাহিদ রানা টেস্ট ম্যাচে এই রিভার্স সুইংটা খুব ভালো মতো করে দেখিয়েছেন। এর আগে তাসকিনকে আমরা ওয়ানডে ক্রিকেটে দেখেছিলাম রিভার্স সুইংটা খুব ভালো মতো করেছেন। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট যে রিভার্স সুইংটা করতে পারছে এটা মনে হয় তাদের একটা অনেক বড় কৃতিত্বের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।